সহজ লেখান্ত আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো, সিলেবাসের মধ্যে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে 1 নম্বর অধ্যায় হচ্ছে গ্রহরূপে পৃথিবী, 2 নম্বর পৃথিবীর গতিসমূহ, আর আঞ্চলিক ভূগোল থেকে রয়েছে 7 নম্বর অধ্যায় ভারতের সম্পদ। এছাড়া তোমাদের ভারতের সম্পদ এই অধ্যায় থেকে কিন্তু মানচিত্র পরীক্ষায় দেওয়া থাকবে। তো চলো এখন আমরা প্রশ্নপত্রের যে কাঠামো সেটা দেখে নিই। টোটাল 40 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া থাকে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়, এবং 1 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। এখানে প্রথমে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর মানের, এগুলো সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এরপর থাকবে 8টি এসএকিউ প্রশ্ন, এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্ণয় করতে হবে বা শূন্যস্থান পূরণ করতে হবে, এরকম প্রশ্ন দেওয়া থাকবে 8টি। নেক্সট তোমাদের 3টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর, এখানে এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। এরপর 3 নম্বর মানে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 এখানে 9 নম্বর, এখানেও এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। আর 5 নম্বর মানের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 একে 5 নম্বর, এখানেও কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। তারপর তোমাদের 5টি ম্যাপ পয়েন্টিং করার জন্য কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে ভারতের সম্পদ সেই অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে। ওকে, তো এইরকম প্যাটার্নে টোটাল 40 নম্বরের প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা দেওয়া থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এখন আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। ঠিক আছে, অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, প্র্যাকটিস সেট, ঠিক আছে, এই সব কিছুর ভিডিও এবং পিডিএফ তার পাশে কিন্তু পাবে। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঠিক আছে, 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে। 1 নম্বর দাগে বলা হচ্ছে পৃথিবীকে জলে ভাসমান চাকতি বলেন থালেস, অ্যানাক্সিম্যান্ডার, টলেমি, হিকাটিয়াস। তো পৃথিবীকে জলে ভাসমান চাকতি বলেন থালেস, অপশান এ। নেক্সট হচ্ছে 2 নম্বর দাগে সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি না শনি। তো সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ হচ্ছে বৃহস্পতি। 3 নম্বর দাগে 1610 সালে লেখা সিডারিয়াস গ্রন্থের রচয়িতা কোপারনিকাস, কেপলার, নিউটন না গ্যালিলিও। তো সিডারিয়াস গ্রন্থের রচয়িতা হচ্ছে গ্যালিলিও। এরপর একটি শতবর্ষের অধিবর্ষ এখানে দেওয়া আছে, দেখুন 2100, 2200, 2300 না 2400। তো 4টি এখানে অপশন দেওয়া আছে। তো শতবর্ষের অধিবর্ষ এখানটা হচ্ছে 2400, এটা ঠিক আছে, 400 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ওকে, এটা হচ্ছে শতবর্ষের একটি অধিবর্ষ, অর্থাৎ শতাব্দী অধিবর্ষ। 5 নম্বর দেখা হচ্ছে যে কয়লা দহনের ধোঁয়াহীন নীলাভ অগ্নিশিখা বের হয়, এটা হচ্ছে অ্যান্থ্রাসাইড, বিটুমিনাস, লিগনাইট না পিট। তো যে কয়লা দহনে বা জ্বালানি করলে, ঠিক আছে, সেটা কি হয়, ধোঁয়াহীন নীলাভ অগ্নিশিখা বের হয়, উত্তর হবে এখানটায় অ্যান্থ্রাসাইড। এরপর ভারতের বৃহত্তম সৌর পার্ক যেখানে অবস্থিত সেটা হচ্ছে ভেঙ্কু সাওয়াদ, মহীশূর, চারঙ্কা, মাদুরাই। উত্তরটা এখানে হবে চারঙ্কা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ওএনজিসি এর সদর দপ্তর অবস্থিত ফরিদাবাদে, দেরাদুনে, ধুলিয়াজানে না নিউ দিল্লিতে। তো ওএনজিসি এর সদর দপ্তর হচ্ছে দেরাদুনে অবস্থিত। 2 নম্বর দাগে নির্দেশ মতো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। প্রথমে দেওয়া আছে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে লেখো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, বুধ একটি পার্থিব গ্রহ, এটা অশুদ্ধ হবে। পৃথিবীর নিরক্ষীয় পরিধি 12,757 কিলোমিটার, এটা হবে অশুদ্ধ। এরপর 1973 সালে জিপিএস ব্যবস্থা শুরু হয়, এটা লিখবে শুদ্ধ। পৃথিবীর কক্ষতলের ওপর নিরক্ষীয় তল 23 ডিগ্রি 30 মিনিট কোণে হেলে থাকে, এটা অশুদ্ধ হবে। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে যে কোনো 3টি। শুধু পৃথিবী কেন সূর্যও নিজের অক্ষের ওপর ঘোরে, বলেছিলেন ড্যাশ। তো শুধু পৃথিবী কেন সূর্য নিজের অক্ষের উপর ঘোরে, এটা বলেছিলেন গ্যালিলিও। পৃথিবীর সব জায়গায় বিষুব হয় বছরের ড্যাশ দিন। তো পৃথিবীর সব জায়গায় বিষুব হয় বছরের 2 দিন। এরপর সৌরজগতের ড্যাশ গ্রহের আবর্তনকাল প্রায় 243 দিন পৃথিবীর সাপেক্ষে। তো সৌরজগতের এখানে উত্তর হবে শুক্র গ্রহের আবর্তনকাল প্রায় 243 দিন পৃথিবীর সাপেক্ষে। নরওয়েতে যখন নিশীথ সূর্য দেখা যায় তখন সেখানে ড্যাশ ঋতু বিরাজ করে। তো নরওয়েতে যখন নিশীথ সূর্য দেখা যায় তখন সেখানে শীত ঋতু বিরাজ করে। এরপরের প্রশ্ন হচ্ছে 1টি বা 2টি শব্দে উত্তর দাও, যে কোনো 2টি। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? তো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুরে গড়ে উঠেছে। কোন নদীর ওপর তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে? ভাগীরথী নদীর ওপর তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ভারতের তৃতীয় বৃহত্তম তৈল শোধনাগার কোন শহরে অবস্থিত? ভারতের তৃতীয় বৃহত্তম তৈল শোধনাগার মুম্বাই শহরে অবস্থিত। সাদা কয়লা কি? উত্তর লিখবে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়। এরপর হচ্ছে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 3 = 6। পৃথিবীর সদৃশ বলতে কি বোঝায়?
ওকে, তো এখান থেকে দেখো তোমাদের কিন্তু 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে 2 নম্বর মানের। তো প্রথম হচ্ছে পৃথিবীর সদৃশ বলতে কি বোঝো, উত্তর লিখবে গ্রিক শব্দ জিওডিস শব্দের জিওডিস গ্রিক শব্দ জিওডিস থেকে আসা। জিওড শব্দের অর্থ হলো পৃথিবীর মতো। পৃথিবীর আকৃতির সঙ্গে অন্য কোনো বস্তুর আকৃতির কোনো মিল না থাকায় পৃথিবী তার নিজের আকৃতির সঙ্গেই একমাত্র তুলনীয়, তাই একে জিওড বা জিএড ওকে বা পৃথিবীর সদৃশ বলা হয়। এরপর রয়েছে দেখো এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে জিপিএস ব্যবস্থার গুরুত্ব কি। তো জিপিএস ব্যবস্থার গুরুত্ব হচ্ছে 1 নম্বর অবস্থান নির্ণয়। জিপিএস এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানা যায়। 2 নম্বর হচ্ছে দিক নির্ণয়। জিপিএস এর সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকরা সহজে দিক নির্ণয় করতে পারেন। 3 নম্বর মানচিত্র তৈরি। বিভিন্ন দেশের সীমানা চিহ্নিতকরণ ও বিভিন্ন প্রকার মানচিত্র তৈরিতে জিপিএস ব্যবহার করা হয়। তো এইগুলো হচ্ছে জিপিএস এর ব্যবহার বা গুরুত্ব। 2 নম্বর দাগের প্রশ্ন দেখো পৃথিবীর অক্ষ ও কক্ষ কাকে বলে, উত্তর লিখবে প্রথমে আমরা লিখছি অক্ষ। পৃথিবীর উত্তর বা সুমেরু মেরু এবং দক্ষিণ বা কুমেরু মেরু যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত তাকে পৃথিবীর অক্ষ বলে। অর্থাৎ যে কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে ছেদ করে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়েছে তাকে পৃথিবীর অক্ষ বলে। কক্ষ কিনা যে নির্দিষ্ট পথ ধরে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথকে পৃথিবীর কক্ষ বা কক্ষপথ বলে। এই কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার এবং পরিধি হচ্ছে প্রায় 96 কোটি কিলোমিটার। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে আলোক বৃত্ত কাকে বলে। তো আলোক বৃত্ত কিনা পৃথিবী গোলাকার, তাই পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যের আলো পড়ে না। এক অর্ধাংশ যখন সূর্যের আলো পায় অপর অর্ধাংশ তখন অন্ধকারে থাকে। ফলে আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশ যে বৃত্তাকার সীমারেখা মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বা আলোক বৃত্ত বলে। ওকে, তো ছায়াবৃত্ত বা আলোক বৃত্ত কিন্তু একই, ঠিক আছে, একই প্রশ্নের উত্তরটা কিন্তু একই হবে। ওকে, পরের প্রশ্ন দেখো উদাহরণ সহ গচ্ছিত সম্পদের সংজ্ঞা দাও। তো গচ্ছিত সম্পদ কিনা প্রকৃতিতে এমন অনেক সম্পদ আছে যেগুলির অবস্থান সুনির্দিষ্ট ও পরিমাণও সীমিত, তাদের গচ্ছিত সম্পদ বলে। যেমন কয়লা, খনিজ তেল, আকরিক লৌহ, ঠিক আছে, প্রভৃতি এগুলো হচ্ছে গচ্ছিত সম্পদ। এরপর এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় কেন। তো কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তেমনি জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কয়লার রং কালো এবং জল স্বচ্ছ ও বর্ণহীন, তাই কয়লার সঙ্গে তুলনা করে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়। পরের প্রশ্ন 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় 3 তারিখে 9, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে। ওকে, 3 তারিখে 9 নম্বর দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লিখতে হবে। তো প্রথমে আমরা 1 নম্বর পার্থক্য লিখছি আয়তন অনুসারে। কুলীন গ্রহগুলি আয়তনে বড় এবং এদের উপগ্রহ আছে, আর বামন গ্রহগুলি আয়তনে ছোট এবং এদের উপগ্রহ নেই। 2 নম্বর পার্থক্য হচ্ছে বৈশিষ্ট্য অনুসারে। কুলীন গ্রহ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে। ওকে, অর্থাৎ কুলীন গ্রহের যে কক্ষপথ তার নিকটবর্তী যদি অন্য কোনো মহাজাগতিক বস্তু আসে তাহলে তাকে কী করে সরিয়ে দেয় আর কি। আর বামন গ্রহ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না। 3 নম্বর পার্থক্য সংখ্যা অনুসারে। সৌরমণ্ডলের কুলীন গ্রহের সংখ্যা হচ্ছে 8টি, আর সৌরমণ্ডলের বামন গ্রহের সংখ্যা হচ্ছে 5টি। তো এইগুলো হচ্ছে কুলীন গ্রহ এবং বামন গ্রহের মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে বেডফোর্ড লেভেল পরীক্ষা কিভাবে পৃথিবীর গোলাকৃতি প্রমাণ করে। উত্তর লিখবে 1870 সালে অ্যালফ্রেড রাসেল ওয়াসেল নামে জনৈক বিজ্ঞানী ইংল্যান্ডের বেডফোর্ড খালের উপর একই দৈর্ঘ্যের 3টি লাঠি একই সরলরেখায় 1 কিমি অন্তর স্থির জলে দণ্ডায়মান অবস্থায় ভাসিয়ে রাখেন। এবার দূরবীনের সাহায্যে দেখলেন মাঝের লাঠিটি বাকি দুটির তুলনায় সামান্য উঁচু হয়ে আছে। পৃথিবী গোলাকার বলেই এরূপ হয়েছে। এই পরীক্ষা বেডফোর্ড লেভেল পরীক্ষা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো আহ্নিক গতি ও বার্ষিক গতির পার্থক্য লেখো। এখানে উত্তর লিখবে আমরা দেখো 1 নম্বর পার্থক্য লিখছি পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে আবর্তনকে আহ্নিক গতি বা আবর্তন গতি বলে। ঠিক আছে, তো আহ্নিক গতি এবং আবর্তন গতি কিন্তু একই কথা। ওকে, আর পৃথিবীর সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে একবার পরিক্রমণকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে। ঠিক আছে, তো বার্ষিক গতি আর পরিক্রমণ গতি কিন্তু একই কথা। এরপর 2 নম্বর আহ্নিক গতির আরেক নাম আবর্তন গতি, আর বার্ষিক গতির আরেক নাম হচ্ছে পরিক্রমণ গতি। 3 নম্বর পার্থক্য আহ্নিক গতির ফলে দিনরাত হয়ে থাকে এবং বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়ে থাকে। তো এগুলো হচ্ছে আহ্নিক গতি এবং বার্ষিক গতি এর যে পার্থক্য সেগুলো। ঠিক আছে, বা আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য। এরপরে প্রশ্ন এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলতে কি বলছো। উত্তর লিখবে প্রথমে আমরা লিখছি সূর্যের উত্তরায়ণ। আয়ন শব্দের অর্থ পথকে বোঝানো হয়।
21 মার্চের পর থেকে 23 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়ে পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে পড়ায় আপাত দৃষ্টিতে সূর্য পৃথিবীর উত্তর দিকে ঘেঁষে গমন করে বলে মনে হয়। সূর্যের এই উত্তরমুখী গমনকাল উত্তরায়ণ নামে পরিচিত। সূর্যের দক্ষিণায়ন কিনা 23 সেপ্টেম্বর থেকে 21 মার্চের আগে পর্যন্ত সময়ে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে সরে যাওয়ায় আপাত দৃষ্টিতে সূর্য পৃথিবীর কিছুটা দক্ষিণ দিকে গমন করে বলে মনে হয়। এটি সূর্যের দক্ষিণায়ন নামে পরিচিত। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর, জলবিদ্যুৎ শক্তির সুবিধা ও অসুবিধা লেখন। তো জলবিদ্যুৎ শক্তির সুবিধা কিনা? জলবিদ্যুৎ শক্তির প্রধান দুটি সুবিধা হলো 1 নম্বর, পৃথিবীতে জলের ভাণ্ডার অফুরন্ত, আর জলবিদ্যুৎ শক্তি যে কোনো খরস্রোতা নদীতে উৎপন্ন করা সম্ভব। কিন্তু জলবিদ্যুৎ 2 নম্বর সুবিধা হচ্ছে জলবিদ্যুৎ শক্তির উৎপাদন ব্যয় অনেক কম এবং এই শক্তি পরিবেশ বান্ধব শক্তি। তো এই দুটি আমরা লিখলাম জলবিদ্যুৎ শক্তির সুবিধা। এরপর জলবিদ্যুৎ শক্তির অসুবিধা কিনা? জলবিদ্যুৎ শক্তির প্রধান দুটি অসুবিধা হচ্ছে 1 নম্বর, জলবিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখা যায় না। 2 নম্বর, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নদীতে বাঁধ বা জলাধার নির্মাণ করার প্রয়োজন হয়, যার ফলস্বরূপ বিস্তীর্ণ অঞ্চলে বনভূমি ধ্বংস হয় এবং জীববৈচিত্র্য বিনাশ ঘটে। তো এইগুলো আমরা লিখলাম জলবিদ্যুৎ শক্তির সুবিধা এবং অসুবিধা। তো এরপরের প্রশ্ন হচ্ছে অথবা দিয়ে বলা হচ্ছে খনিজ তেলের ব্যবহার ও গুরুত্বগুলি লেখন। তো খনিজ তেলের ব্যবহার হচ্ছে কি না, ভারতের খনিজ তেল বহুবিধ কাজে ব্যবহার করা হয়। যেমন 1 নম্বর হচ্ছে এরোপ্লেন, মোটর গাড়ি, বাস, ট্রাক, মোটর সাইকেল, রেল ইঞ্জিন, জাহাজ প্রভৃতিতে খনিজ তেলের ব্যবহার করা হয়। 2 নম্বর, মেশিন চালানোর জ্বালানি হিসাবে পেট্রোল বা গ্যাসোলিন এবং ডিজেল ব্যবহার করা হয়। 3 নম্বর, ভারতে তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও খনিজ তেলের উপজাতীয় দ্রব্য ফার্নেস ওয়েল, হাই স্পিড ডিজেল ওয়েল প্রভৃতি ব্যবহার করা হয়। ঠিক আছে। 4 নম্বর, আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ, সাবমেরিন, যুদ্ধ বিমান প্রভৃতি চালানোর জন্য খনিজ তেল অপরিহার্য। তো এগুলো হচ্ছে খনিজ তেলের ব্যবহার এবং গুরুত্ব। পরের প্রশ্ন 5 নম্বর দাগে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 5-এর 1 নম্বর দাগে বলা হচ্ছে এরাটোস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন, তার সচিত্র ব্যাখ্যা দাও। দেখো উত্তর লিখবে, খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে গ্রিক পণ্ডিত ও জ্যোতির্বিদ এরাটোস্থেনিস প্রথম মিশরের আলেকজান্দ্রিয়া ও সিয়েন এই দুটি শহরের মধ্যাহ্নের সূর্যরশ্মির পতন কোণের তারতম্য বিচার করে বিস্ময়করভাবে সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। তিনি 21 জুন কর্কট সংক্রান্তির দিনে মধ্যাহ্নে সূর্যের পতন কোণ পরিমাপ করেন। সিয়েনে সূর্যরশ্মির পতন কোণ 90 ডিগ্রি এবং আলেকজান্দ্রিয়ায় সূর্যরশ্মির পতন কোণ 82 ডিগ্রি 48 মিনিট, অর্থাৎ সিয়েন এর সঙ্গে আলেকজান্দ্রিয়ার সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য হয় 7 ডিগ্রি 12 মিনিট। অন্যদিকে এই দুই শহরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5000 স্টেডিয়া। 1 স্টেডিয়া সমান হচ্ছে 185 মিটার। ঠিক আছে, এটা তিনি পরিমাপ করে দেখেন এবং তিনি পৃথিবীকে গোলাকার অর্থাৎ 360 ডিগ্রি ধরেই এই পরিধি নির্ণয় করেন। অর্থাৎ পৃথিবীর পরিধি হয় 5000 স্টেডিয়া গুণ 50, অর্থাৎ এখানে 360 ডিগ্রি, এটাকে এখানে এই 7 ডিগ্রি 12 মিনিট এইটার দিকে ভাগ করে 50 পাওয়া গিয়েছে। ঠিক আছে, সেই 50 দিয়ে এখানে 5000টাকে গুণ করা হয়েছে। তো আমাদের হয়েছে কত, এখানটায় হচ্ছে 2,50,000 স্টেডিয়া বা 46,250 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে এরাটোস্থেনিস পৃথিবীর যে পরিধি সেটা নির্ণয় করেছিলেন কত, 46,250 কিলোমিটার। পরের প্রশ্ন 2 নম্বর দাগে, উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে অধিক জলবিদ্যুৎ উৎপন্ন হওয়ার কারণ আমাদের লিখতে হবে। ঠিক আছে, দেখো যদিও উত্তর ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত অনুকূল পরিবেশ রয়েছে, তথাপি উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারতেই জলবিদ্যুৎ কেন্দ্র বেশি গড়ে উঠেছে। এর কারণগুলি হলো 1 নম্বর, বন্ধুর ভূপ্রকৃতি। উত্তর ভারতের পার্বত্য অঞ্চল ছাড়া বাদবাকি অঞ্চলের ভূপ্রকৃতি সমতল হওয়ায় উত্তর ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র বেশি গড়ে ওঠেনি। অন্যদিকে সমগ্র দাক্ষিণাত্য মালভূমির ভূমিভাগ বন্ধুর হওয়ায় এই অংশের জলধারাসমূহ খরস্রোতা ও বেগবতী হওয়ায় বেশি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। 2 নম্বর কারণ হচ্ছে সারা বছর জলের প্রবাহ। উত্তর ভারতের নদ নদীগুলি বরফ গলা জলে পুষ্ট বলে সারা বছর জল থাকে। অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জল যুক্ত হওয়ায় এখানকার নদীগুলিতে বন্যা দেখা দেয়, ফলে জলবিদ্যুৎ উৎপাদন অসুবিধাজনক। অন্যদিকে দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট বলে শীতকালে নদীগুলিতে জল না থাকায় জলবিদ্যুৎ উৎপাদনে অসুবিধা দেখা যায়। এই অসুবিধা দূর করার জন্য বিভিন্ন বাঁধ ও জলাধার নির্মাণ করে সারা বছর জলপ্রবাহ অক্ষুণ্ণ রাখা হয়। 3 নম্বর কারণ হচ্ছে শিলার প্রকৃতি। উত্তর ভারতের অধিকাংশ স্থানের ভূমিভাগ নরম শিলাস্তর দ্বারা গঠিত হওয়ায় বাঁধ ও জলাধার নির্মাণে অসুবিধা দেখা দেয়। ওকে, অন্যদিকে দাক্ষিণাত্য মালভূমির অধিকাংশই কঠিন শিলাস্তর দ্বারা গঠিত হওয়ায় নদী
তীরবর্তী অঞ্চলে বাঁধ ও জলাধার নির্মাণ সুবিধাজনক। 4 নম্বর, ভূমিক্ষয়ের পরিমাণ উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারতের ভূমির প্রকৃতি শক্ত বা কঠিন হওয়ায় ভূমিক্ষয়ের স্বল্পতাজনিত কারণে বাঁধ ও জলাধারগুলি সুরক্ষিত থাকে। 5 নম্বর কারণ হচ্ছে চাহিদা। উত্তর ভারতের জলবিদ্যুৎ ছাড়া অন্যান্য বিকল্প শক্তি হতে বিদ্যুতের চাহিদা পূরণ হওয়ায় জলবিদ্যুৎ কেন্দ্র বেশি গড়ে ওঠেনি। অন্যদিকে সাম্প্রতিককালে দাক্ষিণাত্যের রাজ্যগুলিতে শিল্প বিকাশের হার দ্রুত হওয়ায় এবং বড় বড় শহর ও নগরের অবস্থানের ফলে জলবিদ্যুতের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তো এইগুলো হচ্ছে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র বেশি হওয়ার যে কারণ, সেই কারণগুলো আমরা লিখলাম। ঠিক আছে, এরপর 6 নম্বর দাগে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। ঠিক আছে, প্রশ্নের মান 1 নম্বর করে 5টি প্রশ্ন এখানে করতে হবে। নাম্বার 1 দেওয়া আছে তৈল শোধনাগার, 2 নম্বর লিগনাইট খনি, 3 নম্বর হচ্ছে আকরিক লোহার খনি, 4 নম্বর তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, 5 নম্বর হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এগুলো তোমাদের চিহ্নিত করে দেখাতে হবে যে মানচিত্র দেওয়া হবে সেখানে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর ভূগোল বিষয়ের 2025 সালের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম এবং এখানে সিলেবাস ও নম্বর বিভাজন সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি। তো সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনটা প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে মতামত তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কটিফিকেশন, প্র্যাকটিস সেট এগুলোর ভিডিও প্লাস পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।